সর্বপ্রথমে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদিগকে আজকে এমন একটি মহৎ কাজের মধ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য সবাই একবার বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছে সেই মহামানবতার মুক্তির দূত জাহানের বাদশা তাজেদারে মদিনা সরওয়ারে কাউনাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন মানুষ ধর্ম পালন করে শান্তি প্রতিষ্ঠার জন্য, রাজনীতি করে শান্তি প্রতিষ্ঠার জন্য, আকীদা পালন করে মানুষ সঠিক রাস্তা পাওয়ার জন্য। কিন্তু আমরা সেই এশিয়া উপমহাদেশের মধ্যে দেখতে পাই রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে এক দল আরেক দলকে হত্যা করছে, ধর্মীয় দ্বন্দ্ব নিয়ে এক দল আরেক দলকে হত্যা করছে, এমনকি আকীদাগত দ্বন্দ্ব নিয়েও এক দল আরেক দলকে হত্যা করছে। আমরা লক্ষ্য করেছি ধর্মীয় পালনের মধ্যে সর্বোচ্চ জায়গা কাবা শরীফ, সেইখানে আমরা দেখতে পেরেছি কাবা শরীফে গিয়ে কেউ কাবার দিকে পা দিয়ে ঘুমাচ্ছে, আবার কেউ মাথা দিয়ে ঘুমাচ্ছে। আমরা যারা এশিয়া উপমহাদেশের মানুষ, কাবাকে সম্মুখ দিয়ে রাখতে হবে, এতএব কাবার দিকে সম্মুখ থাকতে হলে কাবার দিকে মাথা রাখতে হবে, আবার কাবার দিকে পাও রাখতে হবে। আমরা বললাম যে কাবার দিকে পা রাখাটা আমরা তো সম্মানজনক মনে করি না। বললেন আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ান তখন তো ঠিকই কাবার দিকে দাঁড়ান, পাও আপনার নামাজের দিকে কাবার দিকে দাঁড়ান, এবং আল্লাহর দিকে পাও থাকে, আপনার মুখও থাকে। আমরা তাদের যুক্তিতে করে আমরা কাবার দিকে মাথা দিই, আমরা ইসলাম পালন করি। আমি মনে করি যদি কাবা শরীফ বাংলাদেশে হইতো তাহলে আমাদের দেশের যে চরিত্র বলতে, আবার যদি খালি কাবার দিকে পাটা দিবি তাহলে কয়েক ডজন বাঙ্গা দিব তোর পাকে। আর একদল বলতো যে কাবার দিকে যদি মাথা দিবে মাথাটারে কয়েক ডজন বাঙ্গা দিব। তো আসলে ধর্ম পালন করা নিজেদের অনুভূতি নিয়ে যে যেভাবে পালন করছেন, যারা যেভাবে হক পালন মনে করছেন সেইভাবেই তো পালন করবে। জোর করে তো আপনি ধর্মীয় অনুভূতি চেঞ্জ করতে পারবেন না, ধর্মীয় রাজনৈতিক অনুভূতি চেঞ্জ করতে পারবেন না, আকীদাগত অনুভূতি জোর করে চেঞ্জ করতে পারবেন না। তাই ইসলামী সমন্বয় পরিষদ চায় মানুষের মধ্যে যে বৈষম্যটা সৃষ্টি হয়েছে সেই বৈষম্যটা দূর করার জন্য, মানুষের মধ্যে যে হানাহানিটা তৈরি হয়েছে সেই হানাহানিটা দূর করার জন্য, মানুষের মধ্যে যে হিংসাত্মক ভাব তৈরি হয়েছে সেই হিংসাত্মক ভাবকে দূর করার জন্য, মানুষের মধ্যে যাচ্ছে কোন খারাপি হচ্ছে সেটাকে দূর করার জন্য। আপনারা জানেন আজকে সারা বিশ্ব জুড়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, কোন খারাপি, নারী নির্যাতন, নারী হত্যা অমলান বিরাজমান করছে। এমনকি আপনার জাহিলিয়াতের যুগকেও হার মানাচ্ছে। সেইখানে আমরা প্রথম ইসলামী সমন্বয় পরিষদ গঠনের জন্য আমরা 18টা ভাইকে নিয়ে বসছিলাম আল্লাহর অশেষ রহমতে। সেই দিন 18 জনকে দাওয়াত দেওয়ার পরে আমরা দেখতে পেলাম কি যে একসাথে আমাদের প্রায় 81 জন উপস্থিত হয়েছিল। আমরা সেদিন মনে করেছিলাম যে এই দেশের মানুষ বৈষম্য চায় না, এই দেশের মানুষ মারামারি চায় না, এই দেশের মানুষ সঠিক একটা সুন্দর পদ্ধতি চায়। তখন আমরা ছাত্র সংগঠন গঠন করার সিদ্ধান্ত নিলাম। যেদিন ছাত্র সংগঠন আমরা গঠন করেছি সেই দিনও আমরা দেখতে পেলাম কি যে আপনার সারা দিন বৃষ্টি ছিল, তারপরে হল কানায় কানায় ভরপুর ছিল। আজকে এরপরে আমরা যুব পরিষদ গঠন করলাম, সেই দিনও আমরা সেই প্রেস ক্লাবের মধ্যে আমরা দেখেছিলাম যে হলটি কানায় কানায় ভরপুর হয়েছিল। আজকে আপনারা যেমনি ভাবে আজকে অনেকগুলা অনুষ্ঠান থাকার পরেও যেমনি ভাবে একের পর এক আজকে আপনারা উপস্থিত হচ্ছেন, বিশেষ করে আজকে যেহেতু বাংলাদেশ ইসলামী সমন্বয় সাংবাদিক পরিষদ গঠন করা হবে, আমরা শুধু সাংবাদিক ভাইদেরকে দাওয়াত দিয়েছি। সেই জন্য আমরা মনে করেছিলাম আজকের জনসংখ্যা হয়তো বা কম হবে, কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় আমরা হল এখনই প্রায় ভরপুর। বিশেষ করে আমরা বলবো যে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ যেমনি ভাবে আপনারা সহযোগিতা করছেন, যেমনি ভাবে কিছুদিন আগে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ সারা বাংলাদেশে খাদ্য বিতরণ করেছে, যেমনি ভাবে
ছাত্র সংগঠন খাদ্য বিতরণ করেছে, যেমনিভাবে যুব সংগঠন খাদ্য বিতরণ করেছে, যেমনিভাবে ফিলিস্তিনের প্রতিবাদ করেছে, আমরা তেমনিভাবে আন্তর্জাতিক বিষয়গুলোতে কাজ করার জন্য আমাদের সংগঠনের নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি। বিশেষ করে যে সকল কমিটি হয়েছে সেই সকল কমিটির কাছে আমাদের অনুরোধ, আমরা আন্তর্জাতিক এবং জাতীয় বিষয়ে কথা বলবো, বাকি অন্য বিষয় রাজনীতি যার যার, ধর্ম যার যার, আকীদা যার যারটা পালন করবে, কিন্তু আন্তর্জাতিক বিষয়ে এবং জাতীয় বিষয়ে আমরা সকলে ঐক্য হয়ে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদে কাজ করবো, ঠিক কিনা ভাই? বিশেষ করে আপনাদেরকে বলবো, আমরা ফারাক্কার বাঁধ, টিবাইমুখের বাঁধ, তৃষ্ণার বাঁধ থেকে নদী খনন করে বঙ্গোপসাগর পর্যন্ত চাই। তাহলে যখন ইন্ডিয়ায় পানি ছাড়ে, সেই পানির সাথে যে মাছ আসবে সেই মাছটি আমাদের সম্পদ হবে, যে বালু আসবে সেই বালুটা আমাদের সম্পদ হবে, যে পানিটা আমরা সংরক্ষণ করে রাখতে পারবো সেটা আমাদের ফসল করার জন্য সুবিধা হবে। আমরা 50 বছর ধরে দাবি করে আসছি যে আন্তর্জাতিক আইনে সুস্থ পানির বন্টন চাই, কিন্তু তারা যখন বাড়িতে ভরপুর হয়ে যায় তখন তারা কিন্তু আমাদেরকে পানিটা ছেড়েই দেয়। আজকে 50 বছর ধরে এটার সমাধান হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যদি ফারাক্কার বাঁধ, টিবাইমুখের বাঁধ এবং তৃষ্ণার বাঁধ থেকে যেমনিভাবে ঢাকা শহরের বেড়িবাঁধ দিয়ে ঢাকাকে রক্ষা করা হয়েছে, যেমনিভাবে বড় বড় নদীকে বেড়িবাঁধ দিয়ে রক্ষা করা হয়েছে, যেমনিভাবে কয়েক নদী প্রতি বছর ক্ষতি করতে তাকে রক্ষা করা হয়েছে, এমনিভাবে যদি আমরা ফারাক্কার বাঁধ এবং টিবাইমুখের বাঁধ এবং তৃষ্ণার বাঁধ থেকে নদী খনন করে আমরা বঙ্গোপসাগর পর্যন্ত নিয়ে আসতে পারি, তাহলে আমাদের দেশে এই যে 3টা নদী ব্যাপক আকারে ক্ষতি করে সেইটাই আমাদের সম্পদে রূপান্তরিত হয়ে যাবে। আমাদের পানি হয়ে যাবে আমাদের সম্পদ, মাছ হয়ে যাবে আমাদের সম্পদ, বালু হয়ে যাবে আমাদের সম্পদ। আমরা শুকনো মৌসুমে আমাদের দেশের জন্য সেটা উপকার হবে। আমরা তাই দাবি করছি, বিশেষ করে যে কোনো সরকার থাক, আমরা আপনাদের কাছে দাবি জানাই যে আগামী ফারাক্কার বাঁধ, টিবাইমুখের বাঁধ এবং তৃষ্ণার বাঁধ থেকে নদী খনন করে বঙ্গোপসাগর পর্যন্ত নিয়ে আসবেন। সেটা হলো ইসলামী সমন্বয় পরিষদের দাবি। সেই দাবি নিয়ে প্রত্যেকটি সংগঠন আপনারা রাজপথে কথা বলবেন, মানববন্ধন করবেন, বিভিন্ন জায়গায় লেখালেখি করবেন, যাতে যে সরকার থাকে তাদের যেন কর্ণপাত হয়, তারা যেন বুঝতে পারে যে আমাদের এই কাজটুকু সুন্দরভাবে করা দরকার। বিশেষ করে আমি অনুরোধ করব যে এমনিভাবে আমাদের আরো অনেকগুলি বিষয় রয়েছে। আপনারা দেখেন এশিয়া উপমহাদেশের প্রত্যেকটি দেশ থেকে 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে হজ করা হয়, কিন্তু আমার দেশে 7.5 লক্ষ টাকার নিচে হজ করা যায় না। আমরা বলবো এই বৈষম্যকে দূর করতে হবে। পার্শ্ববর্তী রাষ্ট্র শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে আরো অনেক দূরে, অথচ সেইখান থেকে হজ করার জন্য টাকা লাগে 3.5 লাখ থেকে 4 লাখ বাংলাদেশি টাকায়, আর বাংলাদেশে কেন হজ করতে লাগবে 7.5 লাখ থেকে 8 লাখ। যে হজ উমরা করা যায় 1.5 লক্ষ টাকায়, সেই হজ আবার কিভাবে 7.5 লক্ষ দেওয়া হয়? সেই বৈষম্যগুলো দূর করার জন্য, সেই সিন্ডিকেট যারা ঘটায় তাদেরকে শাস্তির আওতায় নিয়ে বিচার করার জন্য আমরা দেখতে পাই সারা বিশ্ব জুড়ে যেখানে সিএনজি বিক্রি হয় প্রত্যেকটি সিএনজির মূল্য 3 থেকে 4 লক্ষ টাকা, অথচ আমরা ঢাকা শহরে একটি সিএনজির মূল্য 29 লক্ষ টাকা কিভাবে হয়? সেই বৈষম্য দূর করে হলো ইসলামী সমন্বয় পরিষদের কাজ। সারা বিশ্ব জুড়ে একটি রিক্সা বিক্রি হয় 4,000 থেকে 5,000 টাকা, কিন্তু আমাদের দেশে গুলশান, বনানী, উত্তরা, বাড়িধারা এবং এই বসুন্ধরা যেগুলা একদম লাক্সারি এরিয়া, সেইখানে একটি রিক্সার মূল্য হলো 50,000 টাকা। এমনি ভাবে যারা গরিবকে শোষণ করছে, গরিবকে পুঁজি করে এদেশকে চালাইতে যায়, গরিবের কাদের উপরে যেমনি ভাবে মাথার পা রাখতে চায়, তাদের সেই বৈষম্য হাতগুলি ভেঙে দেওয়া হইল ইসলামী সমন্বয় পরিষদের কাজ। সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমাদের ইসলামী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দকে বলবো, আপনারা আজ থেকে ওয়াদা করুন যে আমরা রাজনীতি নিয়ে হানাহানিতে যাব না, ধর্ম নিয়ে আমরা হানাহানিতে যাব না, আকীদা নিয়ে আমরা হানাহানিতে যাব না। আমরা ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে আমরা সবাই কথা বলবো, এবং জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে যতগুলা জায়গায় কথা বলতে হয় সেই বিষয়গুলো আমাদের সবার। বিশেষ করে আপনারা জানেন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আপনার একবার ছেলেরা যেতে হয় বরিশাল, একবার যেতে হয় চট্টগ্রাম, একবার যেতে হয় আপনার খুলনা, একবার যেতে হয় সিলেট। এই সময় তাদের লেখাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু 8টা বিভাগে দৌড়ে 3 আর 24 দিন বা 1 মাস সময় নষ্ট হয়ে যায়। সেইখানে যদি এসএসসি পরীক্ষার মতো, ইন্টারের পরীক্ষার মতো
এই মেডিকেল পরীক্ষার মতো যদি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা এক কেন্দ্রিক হতো তাহলে আপনার আমার সন্তানগুলি এইভাবে কষ্ট করতে হতো না। আমি মনে করি প্রধানমন্ত্রী সন্তান হলে তাকে পরীক্ষার জন্য দৌড়তে হয়, সাধারণ রিস্কাওয়ালা সন্তান হলেও পরীক্ষার জন্য এইভাবে দৌড়তে হয়। আমরা ইসলামী সমন্বয় পরিষদ দাবি করছি এই যেমনিভাবে মেডিকেলের পরীক্ষা হয়, যেমনিভাবে এসএসসি ইন্টার মাস্টার্স মেডিকেলের পরীক্ষাগুলি হয়, এমনিভাবে যেন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা এক কেন্দ্রিক করে আমাদের সেই ছাত্রদের হয়রানি বন্ধ করা হয়। বিশেষ করে আমরা বলবো এক এক দিন এক এক কথা নিয়ে আমরা এক একটা বিষয় নিয়ে আমরা সরকারকে জানাবো, সরকার যাতে সিদ্ধান্ত নিতে পারে। বিশেষ করে এই বিষয়গুলি আমরা আরো অনেক অহরহ বিষয় রয়েছে, যেমন এদেশে মেডিকেলে পড়তে 9 পয়েন্ট পাওয়ার পরে ভর্তি করার কথা, কিন্তু A+ দুটাতে পাওয়ার পরেও 4 লক্ষ ছাত্র পরীক্ষা দিয়ে মাত্র 10,000 ছাত্র ভর্তি হতে পারে, বাকি 3,90,000 ছাত্রই বাইরের কান্ট্রিতে লেখাপড়া করতে গিয়ে আমার দেশের কোটি টাকা বাইরে চলে যায়। তারা প্রতিষ্ঠিত হলে আমাদের দেশের সমস্ত সম্পদ বিক্রয় করে মা বাপ সহ তারা বাইরে চলে যায়। আমার দেশের সম্পদ হারায়, মানুষ হারায়, শক্তি হারায়, অর্থ হারায়। কিন্তু আমরা যদি তাদেরকে এদেশে মেডিকেল পড়ার সুযোগ দিতাম, চীনে যদি 8 পয়েন্ট নিয়ে মেডিকেল পড়ার সুযোগ দিতে পারে, আমার দেশে দিলে অসুবিধাটা কি? সে যদি পরীক্ষায় পাস করতে পারে, আমাদের অসুবিধাটা কি? সে যদি মেডিকেলে আমার বাংলাদেশের সব মানুষ যদি ডাক্তার হয়ে যায়, তাহলে সারা বিশ্বের মানুষ আমাদের কাছে চিকিৎসার জন্য আসবে, সেটা আমার অসুবিধা কি? কিন্তু আমরা দেখা যায় কয়েক লক্ষ মানুষের মধ্যে একজন ডাক্তার আমাদের ভাগে পড়ে না। ডাক্তাররাও যেভাবে খুশি যখন 50 লাখ টাকা খরচ করে লেখাপড়া করতে হয়, তখন সে আবার কর্মজীবনে এসে সেই তার পাওনা টাকা সে উদ্ধার করতে চায়। আমরা চাই এদেশের লেখাপড়ার জন্য সম্পূর্ণভাবে সরকারি খাত থেকে করা হয়, সেই জন্য লেখাপড়ার শেষে এই দেশের মানুষের কাছে দায়বদ্ধ থাকে যে আমার সন্তানের জন্য লেখাপড়ার দায়িত্ব এদেশের সরকার নেবে। প্রতিটা মানুষ শিক্ষিত হলে, আমরা যদি কর্মমুখী সবাই হই, কর্মমুখী শিক্ষা আমাদের হয়, আমাদের যদি লেখাপড়ার সুন্দর সুযোগ হয়, তাহলে এই দেশটি সোনার বাংলাদেশ হবে। তাই আমরা সবাইকে বলবো, প্রত্যেকটা সংগঠনকে বলবো, ছাত্র সংগঠনকে বলবো, যুব সংগঠনকে বলবো, আজকে সাংবাদিক সংগঠনকে বলবো, আমাদের মুরব্বী সংগঠনকে বলবো, এই সব বিষয় নিয়ে সব সময় আমরা রাজপথে কথা বলতে চাই, আপনাদের সহযোগিতা চাই। আজকে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের যে সাংবাদিক পরিষদ গঠন হবে, সেইখানে আপনাদের সবাই সার্বিক সহযোগিতা কামনা করে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।